হঠাৎ করে জিপিএস সিগন্যাল লস্ট হয়ে গেছে, অ্যালার্ম কল শোনা গেল। এই হচ্ছে টায়ারের অবস্থা। এই হরিণ আছে মানেই এখানে লেপার্ডও আছে। সমস্ত লাগেজ যেভাবে নামানো, বিশাল জ্যাম। নমস্কার বন্ধুরা, ইনল্যান্ড থটারের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের নতুন রোড ট্রিপ আবার শুরু হলো। এটা হচ্ছে আমাদের বাড়ি ফেরার রোড ট্রিপ। সেটা হচ্ছে নামচি থেকে কলকাতা, অর্থাৎ গ্যাংটক টু কলকাতা বাই কার। তো এখন বাজে 9:55, 10টা। তবে দেখা যাক আমরা পুরোটা মানে টানতে পারি, মানে সারা বাবা পুরোটা টানে নাকি আমাদের কোথাও স্টে করতে হয়, সেটা আপনারা দেখতে থাকুন। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর পুরো রোড ট্রিপ সিরিজ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সোজা এদিকে গেলে নামচি বাজার, আর আমরা যাব মেল্লির দিকে। এটা ডান দিকে, মেল্লির দিক থেকে আমাদের যেতে হবে। এটা একটা রেস্টুরেন্ট, টাউন হল রেস্টুরেন্ট। আমরা নামচি থেকে কলকাতা লং রোড ট্রিপ করছি, যেটা পাহাড় থেকে সমতল পর্যন্ত যাবে। আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা। আমরা একদিনে পুরো এই রাস্তাটা কভার করি নাকি ন্যাশনাল হাইওয়ে 12-এর ধারে কোনো জায়গাতে আমরা নাইট স্টে করি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর আমাদের সঙ্গে এই রাস্তার মনোরম দৃশ্য উপভোগ করতে থাকুন। হঠাৎ করে জিপিএস সিগন্যাল লস্ট হয়ে গেছে, আর রাস্তায় কোনো গাড়িই নেই। মানে বোঝাই যাচ্ছে না যে আমরা কোন দিকে যাচ্ছি, ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি। এই যে জিপিএস সিগন্যাল পুরো এরম দেখাচ্ছে। তো একজন অনেকক্ষণ পরে দুজন বাইকে করে যাচ্ছিল, হাত দেখিয়ে দাঁড় করিয়ে জিজ্ঞেস করালো, তখন ওরা বললো না এই রাস্তা দিয়ে যাবেন, কিন্তু মার্কিং আছে এমন রাস্তা দিয়ে যাবেন, যে রাস্তাগুলো মার্কিং নেই সেই রাস্তা ধরবেন না। ये रास्ता सिलीगुड़ी की तरफ ही जाएगा ना सीधा? थैंक यू। এই যে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। আমরা একদম একটা যেই রাস্তা দিয়ে যাচ্ছি ওটা একটা ডেন্স ফরেস্টের মধ্যে। তো হঠাৎ করে একটু দরকারের জন্য গাড়ি দাঁড় করিয়ে নামতে হয়েছিল। হঠাৎ দেখি একটা অ্যালার্ম কল যেমন হয় ওরকম অ্যালার্ম কল। আর এখানে যেটুকু যা বুঝছি যে এখানে হরিণ আছে, এবং হরিণ আছে মানেই এখানে লেপার্ডও আছে। ফলে একটা অ্যালার্ম কল শোনা গেল। এখন এই ফরেস্টটার নাম রংলি ফরেস্ট, আর পাশ দিয়ে রঙ্গিত নদী যাচ্ছে। এখানে আমরা ন্যাশনাল হাইওয়ে 710 ছেড়ে ন্যাশনাল হাইওয়ে 10 ধরবো। এবার ন্যাশনাল হাইওয়ে 10 ধরবো আমরা। এই ব্রিজ, একটা তিস্তার উপর একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটাকে ক্রস করে যাব, দিয়ে ওইদিকে ওই পারে গিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে 10টাকে ধরবো। আর এই হচ্ছে কম্পোজিট চেকপোস্ট মেনলি। এই হচ্ছে চেকপোস্ট আর কি, গেট, সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের গেট। এই আমরা সিকিম পেরিয়ে গেলাম, সিকিম পেরিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম। তিস্তা নদী, এই আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম। এটা এখন ন্যাশনাল হাইওয়ে 10-এ আমরা উঠে পড়েছি। এবার ন্যাশনাল হাইওয়ে 10, এখন আমরা এটা হচ্ছে কালিম্পং। ডিস্ট্রিক্ট। কালিম্পং ডিস্ট্রিক্ট আর কি। আমাদের গাড়িতে একটা বিশাল বড় এই যে এই পেরেকটা, এইটা লেগে পুরো টায়ারের অবস্থা। এই হচ্ছে টায়ারের অবস্থা। এই বিশাল জোরে একটা আওয়াজ হলো, ঘ্যাটার ঘটার করে করে। এই রাস্তা একদম তিস্তার ধারে গাড়ি সব লাগেজ এখন নামানো হচ্ছে। টায়ার পাংচার কিট আমাদের আছে, কিন্তু এমন ভাবে ড্যামেজ হয়েছে যে টায়ার পাংচার কিট দিয়ে হবে না। সারা গাড়িতে বসে আছে, আমাদের সমস্ত লাগেজ এখন নামাতে হচ্ছে। এই সব লাগেজ এখানে নামছে। কত ভিতরে থাকে বাবা টায়ার, এটাই তো অসুবিধা। আমাদের গাড়ির ভিতরেই টায়ার আছে। হ্যাঁ, 1.5 বছর পরে এরম হলো আর কি। একা পারবে কোনো ড্রাইভার? পারবো রে বাবা, পারবো। এই মারুতির মানে কি লাভটা হলো, রোড সাইড অ্যাসিস্ট্যান্স এর পাওয়া যাচ্ছে না। ইয়ে নেই তো, টাওয়ার নেই তো। কি করে করবে? এই টায়ার বের হলো, থানার বাবা এখন চেঞ্জ করবে টায়ার। এখানে একটা সিগন্যাল দিয়ে রাখা হলো, সারার বাবা এখন কি অবস্থা টায়ারটার, একদম এইরকম অবস্থা। সমস্ত লাগেজ যেভাবে নামানো, খুব বাজে হলো আর কি। তারা বসে আছে, আর এই দিকে তিস্তা পাশ দিয়ে বয়ে চলেছে। খুব রিস্কি আর কি, এমন দিকে হয়েছে একদম রাস্তার দিকে, খুব রিস্কি হয়ে গেছে।
আগে আমরা পাহাড়ে অনেক সময় দেখেছি ড্রাইভারটা দাঁড়িয়ে পড়ে, কিন্তু এখন দিনকাল পুরো বদলে গেছে। কতক্ষণ লাগবে গো? হয়ে যাবে। চলে আসো। অলমোস্ট হয়েই গেছে। এইভাবে গাড়ি হুস করে বেরিয়ে যাচ্ছে, জ্যামই হয়ে যাচ্ছে আমাদের গাড়িটা যেহেতু দাঁড়িয়ে আছে, পর পর গাড়ি নামছে। এখন আমাদের এবার মোটামুটি ফিঙ্গার ক্রস যে হয়ে গেছে। এইখানে এখন পাংচার কিট দিয়ে টায়ারটা নতুন টায়ারে একটু এয়ার প্রেসার দেওয়া হচ্ছে, আর লাগেজগুলো লিফট হচ্ছে। মানে আবার কোনো একটা জায়গায় ওয়েট করতে হবে টায়ারটা সারাবার জন্য। তো আজকে পুরোটাই দেরি, কখন কি হবে জানি না। টানা কলকাতা অবধি যাওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না, কোথাও নাইট হল্ট করতে হবে, কারণ এখন অলমোস্ট 12টা বেজে গেছে। আমরা এখন সবে কালিম্পংয়ের ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকেছি আর কি। এখনো শিলিগুড়ি আসতেই ঘন্টা দেড়েক। মানে রিভার র্যাফটিং এর সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে, কত কিছুই দেখলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটুকু টাইমের মধ্যে। হাইওয়ে লাইফ, ন্যাশনাল হাইওয়ে 10 এর লাইফ। লোকে এখন হয়ে গেছে আসলে খুব ব্যস্ত, কেউ কারোর জন্য একটু দাঁড়িয়ে হেল্প করে না। আমরা এই স্টার্ট করলাম, এখন বাজে 11:54। এখন অনেকটাই টাইম লেগে গেল, প্রায় হাফ অ্যান আওয়ার লাগলো। আবার এরপরে ওই টায়ারটা ঠিক করতেও আবার লাগবে কিছুক্ষণ টাইম। যাই হোক, আর এগুলো তো পার্ট অফ দ্য গেম হয়। আমরা হাফ অ্যান আওয়ার দাঁড়িয়ে রইলাম NH10 এর ওপরে, সব লাগেজপত্র নামিয়ে। আপনারা তো দেখতেই পেলেন, সাংঘাতিক ব্যস্ত। মানে আমরা যখন ছোট ছিলাম তখনও বেড়াতে যেতাম, মানে বিভিন্ন জায়গায় গাড়ি তখন ভাড়া করেই যেতে হতো। তো তখন দেখতাম পাহাড়ি রাস্তায় কোনো গাড়ি খারাপ হয়ে গেলে পরপর গাড়ি দাঁড়িয়ে যায় হেল্প করার জন্য। কিন্তু এখন দিনকাল বদলেছে, এখন কিন্তু সবাই হুস করে বেরিয়ে যাচ্ছে, একটু হাসছে, একটু মানে দেখছে, একটু বিরক্ত হচ্ছে দেরি হয়ে যাচ্ছে বলে তাদের। কিন্তু কেউ কিন্তু নেমে এসে, টুরিস্ট গাড়ির কথা বলছে না, তারা তো যাবেই, তারা লোকজন নিয়ে যাচ্ছে, বাট এমন অনেক লোকাল গাড়ি আছে তারাও কিন্তু কেউ আর কি হেল্প করার জন্য এগিয়ে আসলো না। এখন কিন্তু উপকার করার লোকের সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে। পাহাড়ের ক্ষেত্রেও একই ব্যাপার হচ্ছে, যা দেখা গেল আজকের অভিজ্ঞতায়। আপনারা কারা এরকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন বা হয়েছেন, আর তারপরে সেটাকে ওভারকাম করে আবার নতুনভাবে গন্তব্যের পথে এগিয়ে গেছেন বা চলে যাচ্ছেন, সেটা কমেন্টসে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। এই সমস্যায় মানে এরকম অভিজ্ঞতার সম্মুখীন আমরা এই ফার্স্ট টাইম হলাম। মোটামুটি লং ড্রাইভ তো করছি অনেক দিন ধরেই, এই ফার্স্ট টাইম এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। তারপরে সেটাকে অবশ্যই আবার ওভারকাম হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। সেটাতে একটু সময়টা বেশি লেগেছে, হ্যাঁ কষ্ট তো অবশ্যই হয় একটা টায়ার চেঞ্জ করতে, সেটা পার্ট অফ দ্য রোড ট্রিপ, না হলে তো সেগুলো হবেই না। রোড ট্রিপের এটা একটা বড় অংশ। এই আমরা তিস্তা ক্রস করছি, এই তিস্তা ব্রিজের উপর আমরা দাঁড়িয়ে আছি, তিস্তা নদী বয়ে চলেছে। দারুণ লাগছে। আর এই যে সামনে যে গাড়িগুলো উল্টো দিক থেকে আসছে, এমন অবস্থা, এই যে বাদিকটা তো দেখতেই পাচ্ছেন আপনারা, মানে আমাদের বাদিকটা একদম ভেঙে তিস্তার দিকে চলে গেছে। ওরা কিন্তু সেটা দেখছে যে এই দিকে গাড়িটা আছে, বাদিকটা এইরকম ভাবে পুরো ভেঙে গেছে। ওরা যেটা দেখেও কিন্তু ওরা ডান দিকে সমানে চেপে যাচ্ছে, ওদেরকে আগে যেতে হবে, একটা গাড়িকে ওভারটেক করে আরেকটা গাড়িকে যেতে হবে, তাতে উল্টো দিকের গাড়ি যা হয় হোক। মানে আজকালকার দিনকালটাই হয়ে গেছে এরকম যে আগে নিজেকে করতে হবে, যার যা হয় হোক।
12:23, আমরা আসলাম রামবিতে। সামনে যে গাড়িটা ওটা রেখে দিয়ে, যেটা কখনো তাই পড়ে গেছিল, মানে কনসাসলি ড্রাইভ না করলে তার ফল যে কি হতে পারে সেটাই আর কি দেখাবার জন্য রেখে দিয়েছে। আমরা সেবকের খুব কাছেই চলে এসেছি। এখান থেকে কলকাতা হচ্ছে 606 কিলোমিটার, সেবক আর 5 কিলোমিটার। এই আমরা সেবক রোডে চলে এসেছি, সেবক করোনেশন বিচ। সেবক করোনেশন বিচ বেরোবার পরে একটা বিশাল জ্যাম। এবার এই রোড ট্রিপটায় প্রচুর জ্যাম পেলাম আমরা রাস্তায়। আসলে এখন একদম টুরিস্ট সিজন বলে প্রচুর গাড়ি, কোনোটা উঠছে কোনোটা নামছে পাহাড়ে। এই সেবক কালীবাড়ি, সেবক কালীবাড়ির পাশ দিয়ে আমরা যাচ্ছি। যে করোনেশন বিচ তার ঠিক পর থেকে এই জ্যাম শুরু হয়েছে। মোটামুটি মিনিট 10 ধরে আমরা আটকে আছি জ্যামে। পাশ দিয়ে তিস্তা বয়ে চলেছে। জ্যামটা কেন, কারণ কিছু বোঝা যাচ্ছে না। এখানে বাস যদিও খারাপ হয়ে গেছে, কিন্তু ওই দিকটা স্মুথ আসছে। এই আমরা একদম প্লেনে নেমে চলে আসলাম। এই রেল গেট পেরিয়ে গেলাম। আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পাশ দিয়ে যাচ্ছি। আমরা এখন প্রপার শিলিগুড়িতেই ঢুকে গেছি। আর শিলিগুড়িতে রাস্তা খুঁড়ে খাড়ে একদম একসা করে রেখে দিয়েছে, পুরো ধুলোয় ধুলো। অবাক লাগছে পুরো এখানকার ট্রাফিক। অন্তত 10 মিনিট আমরা দাঁড়িয়ে আছি। ন্যাশনাল হাইওয়ে 10 কে পুরো ব্লক করে রেখে দিয়েছে। Turn left to stay on National Highway 10. একদম ভালো না, ভীষণ বাজে এখানকার ট্রাফিক সিস্টেম। এখন বাজে 2:44। আমরা ন্যাশনাল হাইওয়ে 27 এ উঠলাম। শিলিগুড়ির কনজেশন কাটিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে 27 এ উঠলাম। এবারে এখন আমাদের একটুখানি লাঞ্চ করতে হবে। সারা খিদে পেয়ে গেছে, তো এবার কোনো জায়গায় দাঁড়াতে হবে। অবশেষে আমরা পাহাড় থেকে সমতলের দিকে নেমে পড়েছি। আর সমতলের এই চা বাগান, পাহাড়ের চা বাগান ছেড়ে আমরা এখন সমতলের চা বাগানে চলে এসেছি। এখান থেকে ইসলামপুর আর 48 কিলোমিটার, কিষানগঞ্জ 78 কিলোমিটার। এখন বাজে 3:10। ন্যাশনাল হাইওয়ের উপরে আজকে ফার্স্ট টোল, এটা মাদাটি টোল প্লাজা। জাস্ট আমরা এসে পৌঁছালাম বিধাননগর শিলিগুড়ি। একটু আগে বিধাননগরের কাছাকাছি ন্যাশনাল হাইওয়ে 27 এর উপরেই একটা রিসোর্ট কাম রেস্টুরেন্ট, এটা হচ্ছে মিরামার রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা গতবারও খেয়েছি, এদের ফুড কোয়ালিটি ভালো। এটা শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যাওয়ার পথে বাদিকেই পড়বে। আমরা খাচ্ছি রুটি, তন্দুরি রুটি, ডাল আর মিক্স ভেজ। সব শেষ হয়ে গেছে, এত খিদে পেয়ে গেছে। সারা পেট এখন অল্প পড়ে রয়েছে মিক্স ভেজ আর এই ডাল, অমলেট। ও তার সঙ্গে ও সারার মা খাবে অমলেট। কেমন টেস্ট? খুব ভালো। রোড ট্রিপের পরে এরকম খাওয়া দাওয়াটাই আসল। প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আমরা এখন মিরামার রিসোর্ট এখানেই খাওয়া দাওয়া করলাম। তো এই খাওয়া দাওয়া করে এই যে ন্যাশনাল হাইওয়ে 27 আর এই হচ্ছে রিসোর্টটা। তো আমরা এখানেই খাওয়া দাওয়া করলাম করে এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27 কলকাতার দিকে যাওয়ার রাস্তা আমরা স্টার্ট করলাম। এখন বাজে 4:33। মালদা এখান থেকে 184 কিলোমিটার, ডালখোলা 63 কিলোমিটার, কিষানগঞ্জ 34 কিলোমিটার। এই আমরা এসে পৌঁছালাম কিষানগঞ্জ। এটা হচ্ছে বাংলা আর বিহারের বর্ডার এরিয়া। এই যে কিষানগঞ্জ স্টেশন, সামনেই ট্রেন যাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 27 এর কলকাতার দিক থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার রাস্তাটা ভালো, বাট শিলিগুড়ি থেকে কলকাতা আসার রাস্তার দিকটা খুব খারাপ। ডালখোলার আগে সেকেন্ড টোল, এটা সুরজাপুর টোল প্লাজা। এই আমরা ন্যাশনাল হাইওয়ে 27 ছেড়ে দিলাম, পৌঁছে গেলাম ডালখোলার কাছে।
এবারে এখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 12 ধরবো। ন্যাশনাল হাইওয়ে 12 ডালখোলা থেকে বকখালি একদম শুধু সেই সমুদ্রের কাছাকাছি। এবার এখান থেকে আমরা সেই ন্যাশনাল হাইওয়ে 12টা ধরতে চলেছি। এবারে জাস্ট 200 মিটার পরেই বাঁ দিকে টার্ন নিলে ন্যাশনাল হাইওয়ে 12। এবারে আমরা ধরবো ডালখোলা বাইপাস 10 কিলোমিটার পরে। এই জায়গাটার নাম হচ্ছে বোতল বাড়ি। তো কেউ কলকাতা থেকে যখন গাড়ি নিয়ে আসবেন তখন গুগল দেখাবে যে কলকাতা থেকে শিলিগুড়ি আসার সময় এই যে বোতল বাড়ি, এই জায়গাটা থেকে ঘুরে এই বোতল বাড়ি এই ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে ভিতরের দিকে ঢুকতে, এই যে এই রাস্তাটা দিয়ে। কিন্তু এই রাস্তাটা একটু প্রবলেমেটিক রাস্তা, মানে গুগল দেখালেও আপনারা সেই রাস্তাটা ধরবেন না, আপনারা নর্মাল ন্যাশনাল হাইওয়ে যে 12 সেটা দিয়েই যাবেন। কারণ রায়গঞ্জ ঢোকার আগে এই টোল প্লাজা 110 টাকা এখানে টোল চার্জ। এখন বাজে 6:43। আমরা এখন রায়গঞ্জে এসে পৌঁছালাম। সোজা মালদার দিকে চলে যাচ্ছে, রায়গঞ্জ বাইপাস আমরা ধরবো, আর বাদিকটা রায়গঞ্জ টাউনের দিকে চলে গেছে। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের ওপরে টোল। এখন বাজে 7:26, এখন বাজে 7:35, আর আমরা মালদায় ঢুকে গেছি। আর আজকে আমরা মালদাতে স্টে করব। হাইওয়ের ধারে একটা হোটেল, আমরা এর আগেও ছিলাম, যেখানে সেফ পার্কিং আছে, থাকাটাও সেফ, একটা সেরম ধরনের হোটেল। আমরা আপনাদেরকে খুব তাড়াতাড়ি পৌঁছেই দেখাচ্ছি কোন হোটেল। তো সেখানে আমরা আজকে স্টে করব রাত্রে। তার আগে আমরা গাড়িতে ফুয়েলিং করে নিচ্ছি। এই হচ্ছে মালদা বিএসএফ ক্যাম্প, আর এর উল্টো দিকেই হচ্ছে এই হোটেলের Turn left. Then ইউটার্ন আছে। উল্টো মানে শিলিগুড়ি থেকে কলকাতার দিকে আসলে ইউটার্ন নিতে হবে, নিয়ে এই হচ্ছে হোটেলে ঢোকার এন্ট্রেন্স। এই হোটেল গোল্ডেন পার্ক হোটেল।